আমরা তো শুরু করলাম। হ্যাঁ, সবাই মাথায় মানে একদম কনসেন্ট্রেশন দেই। ফার্স্ট এইড মানে প্রাথমিক চিকিৎসা। অ্যাজ এ কেয়ার গিভার আপনাকে অবশ্যই ফার্স্ট এইড ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা রাখতে হবে, কারণ আপনার পেশেন্টের ইমিডিয়েট কোনো সমস্যা হইতেই পারে। যে সময় আমরা কি করতে পারি, সেই সমস্যাটাকে সমাধান করার ওয়ে আপনাকে জানতে হবে। যেমন আপনি পেশেন্টকে খাওয়াচ্ছেন, আপনার মনে করেন পেশেন্ট খাওয়াতে খাওয়াতে হঠাৎ করে চোকিং হলো, আপনার সেটা ম্যানেজমেন্ট করতে শিখতে হবে না বা জানতে হবে না? তাহলে ওই সময় যদি আপনি ইমিডিয়েট ভাবে এটা শুরু না করেন, মানে চোকিং এর ম্যানেজমেন্ট, তাহলে কি হবে, আপনার না ট্রিপল লাইনে ফোন দিয়ে সে আস্তে আস্তে বা অন্য কেউ আস্তে আস্তে আপনার পেশেন্ট মারা যাবে। সো অ্যাজ এ কেয়ার গিভার আমাদের ফার্স্ট এইড ম্যানেজমেন্টটা মাথায় রাখতে হবে বা প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তাহলে প্রাথমিক চিকিৎসাটা কি? একটা ইনজুর্ড পারসনের ইমার্জেন্সি কেয়ার, মানে একজন আহত ব্যক্তিকে ইমার্জেন্সি যে কেয়ারটা বা তাৎক্ষণিক যে সেবাটা আমরা দিব সেটাকে বলা হচ্ছে কি প্রাথমিক চিকিৎসা। ঠিক আছে, যে কোনো এক্সপার্ট মানে ফার্স্ট এইডের এক্সপার্ট হোক বা ডক্টর হোক বা নার্স হোক, এদের কাছে ট্রান্সফার করার আগ পর্যন্ত আমাদের যে প্রাথমিক ট্রিটমেন্টটা বা চিকিৎসাটা দেওয়ার কথা সেটাকে এই প্রাথমিক চিকিৎসায় বা ফার্স্ট এইডে আমরা শিখব। ঠিক আছে, তাহলে ফার্স্ট এইডটা কি হলো? একজন ইনজুর্ড পারসনের ইমার্জেন্সি কেয়ার বা তাৎক্ষণিক সেবা দেওয়াটা। ঠিক আছে, এবার এই তাৎক্ষণিক সেবা দেওয়াটার কিছু গুরুত্ব রয়েছে, কিছু গুরুত্ব বা মানে ইম্পর্টেন্স যেটাকে বলে রয়েছে। আমরা কেন ফার্স্ট এইড দিব? দেখেন কি করছে, এটা হচ্ছে সেভ লাইফ বা জীবন বাঁচাতে সাহায্য করে। বা আমি যদি তৎক্ষণাৎ সেবাটা শুরু করি তাহলে মানে এক্সপার্ট পারসনটা আস্তে আস্তে আমি হয়তো তাকে কিছুটা সময় কি অ্যালাইভ রাখতে পারবো বা জীবিত রাখতে পারবো। তারপরে তাদের কাছে হ্যান্ড ওভার করলে তারা ইনিশিয়াল স্টেপ নিয়ে কাজ করবে। তাহলে বলছে ফার্স্ট এইড এর মাধ্যমে কি করা সম্ভব? জীবনটা বাঁচাতে সাহায্য করা সম্ভব। তারপরে কি বলছে? ভিকটিম কমফর্ট। এখন হঠাৎ করে বাস অ্যাক্সিডেন্ট, এখন ওইখানে মানে ইসের মধ্যে দেখা যায় অনেক সময় বাস অ্যাক্সিডেন্ট হলে বিচ্ছিরি পরিস্থিতি হয় না, এখন তাদেরকে যদি ওই ইমার্জেন্সিতে না নিয়ে নেওয়ার আগ পর্যন্ত ডক্টর বা অ্যাম্বুলেন্স না আসা পর্যন্ত ওর মধ্যে রেখে দিলে তারা আরো বেশি অসুস্থ বা মরে যাওয়ার সম্ভাবনা থাকে না? তাদের কি করতে পারি, তাদেরকে সরাইয়ে মানে ওইখান থেকে বের করে নিয়ে একটু কমফর্ট জোনে রাখতে পারি, তাই না? তাই বলছে যে এটা হচ্ছে কি ভিকটিমকে একটু কমফর্ট দেয়। বা ফার্স্টে যখন আপনি যদি আমি চোকিং এর ক্ষেত্রেই যদি বলি, আপনি ট্রিপল লাইনে ফোন দিয়েছেন, তার মধ্যে যদি আপনি ফার্স্ট এইড দেওয়া শুরু করেন তাহলে কি কিছুটা হলেও পেশেন্ট কমফর্ট ফিল করবে না? ওই জিনিসটা বেরিয়ে আসার চেষ্টা করবে বা বেরোয় গেলে পেশেন্ট রিল্যাক্স হয়ে গেল না? বিষয়টা বলছে। তাহলে প্রিভেন্ট দ্য সিচুয়েশন ফ্রম বিকামিং ওয়ার্স। এইবার আপনি যে ফার্স্ট এইড দরকার আপনি ওই রেখে দিলেন, তাহলে তার শরীরের শারীরিক কন্ডিশন কি হবে? আরো খারাপের দিকে যাবে না? আরো গুরুতর দিকে যাবে না? তাহলে ওই গুরুতর দিকে যাওয়াটাকে আপনি কি করছেন? প্রতিহত করতেছেন যখন ফার্স্ট এইড দেওয়া শুরু করলেন তখন। বোঝা গেছে? তারপরে বলছি এনকারেজ হেলদি এন্ড সেফ লিভিং। তারপর হচ্ছে কস্ট সেভিংস আর প্রোটেক্ট ইওর এমপ্লয়িজ আর পিপল ইউ কেয়ার অ্যাবাউট। আপনারা প্রথম তিনটা ভালো করে মাথায় রাখেন যে এটা জীবন বাঁচাতে সাহায্য করে, তারপরে কি করে এটা যে ভিকটিম বা যে পেশেন্ট তাকে কমফর্ট দিতে সাহায্য করে, প্রোভাইড করে, এবং কি করে যে পেশেন্টের কন্ডিশন আরো খারাপের দিকে যাওয়া থেকে বিরত রাখায়। তাহলে যদি বলি ফার্স্ট এইড কি, তাহলে কি বলবো? ফার্স্ট এইডটা কি? যে প্রাথমিক চিকিৎসা। প্রাথমিক চিকিৎসা বলতে কি বুঝছি? যে ইমার্জেন্সি কেয়ার নেওয়া বা কোন একটা ইনজুর্ড পেশেন্টকে বা আহত ব্যক্তিকে প্রাথমিকভাবে যে সেবা দানটা করা হয় সেটাকে হচ্ছে প্রাথমিক চিকিৎসা হিসেবে আমরা গণ্য করছি। ক্লিয়ার হলো কিনা এই পুরো কনসেপ্টটা? ফার্স্ট এইড সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি যে ফার্স্ট এইডটা কি। তারপরে যদি আসে যে ফার্স্ট এইড কি, তাহলে যদি ইংলিশে লিখতে চান তাহলে এই ফার্স্ট লাইনটুকু লিখে দিলেই এনাফ। আর যদি বাংলায় লিখতে চান তাহলে একটু সাজিয়ে লিখবেন। আহত ব্যক্তির প্রাথমিক ভাবে যে সেবাদানটা করা হয় সেটাকে হচ্ছে প্রাথমিক চিকিৎসা বলে। আর প্রাথমিক চিকিৎসার গুরুত্ব কি? বাংলা ইংলিশে যদি লিখতে চান প্রথম তিনটা পয়েন্ট লিখতে পারেন, বাংলায় লিখে থাকলে এইটাকে একটু বাংলায় নিজেদের মতো করে বুঝে লিখে দিবেন, যেটা আমি বললাম আর কি, যে জীবন বাঁচাতে সাহায্য করে, পেশেন্টকে কি কমফর্ট বা আরাম দিতে, আরাম প্রোভাইড মানে দেয় আর কি, প্রোভাইড বাংলা দেওয়া,
তারপর হচ্ছে কি যাতে পেশেন্টের শরীরের কন্ডিশন আরো বেশি খারাপ না হয়ে যায়, এই যে ব্যাড এবং ওর্স, ব্যাড মানে খারাপ, ওর্স মানে কি একটু অধিকতর খারাপ, তাই বলছে যে শারীরিক কন্ডিশন বা পেশেন্টের অবস্থা যাতে আরো বেশি মানে ডিটোরিয়েট না করে বা হচ্ছে আরো খারাপের দিকে না যায়, সেইটার জন্য প্রিভেনশন বা প্রতিরোধ করা। আচ্ছা, অবজেক্টিভস অফ পেশেন্ট ফার্স্ট এইড, এটা জাস্ট এই তিনটা পয়েন্ট: প্রিজার্ভ লাইফ, প্রিভেন্ট কি ডিটেরিওরেশন, আর হচ্ছে প্রমোট রিকভারি। এই তিনটা, যে খারাপের দিকে যাতে না যায় সেটা প্রিভেন্ট করা, তারপরে লাইফটাকে সেভ করার চেষ্টা করা, আর হচ্ছে প্রমোট রিকভারি, যাতে হচ্ছে ভালোর দিকে যায় সেইগুলো ত্বরান্বিত করা। তারপর হচ্ছে এবার দেখেন প্রিজার্ভ লাইফের ক্ষেত্রে কি করব, মানে অ্যাক্সিডেন্ট বা এয়ারওয়ে আমরা চিনি কিনা, যে আমাদের শ্বাস নিই যেটা, এই এয়ারওয়েটাকে আমরা কি করব, ক্লিয়ার রাখবো। এই ক্লিয়ার রাখার জন্য কিছু ওয়েভ ইউজ করতে হয়, যেমন হেডটাকে হেড টিল্ট এন্ড চিন লিফট বলে, যে তাহলে যদি আমরা মাথাটাকে একটু মাথার দিকটা নিচে দিয়ে এই চিনটাকে বা চিবুকটাকে উঁচু করে দেই, তাহলে একদম নিঃশ্বাসের জন্য এই এয়ারওয়েটা একদম মানে ক্লিয়ার হয়ে যায়। এই জন্য বলছে যে এয়ারওয়েটাকে ক্লিয়ার রাখা। এই যে এইটা আপনারা যখন সিপিআর করেছেন তখন এটা দেখানো হয়েছে না, যে হেড টিল্ট এন্ড চেন লিফট করে হচ্ছে পুরো এয়ারওয়েটাকে ক্লিয়ার রাখতে হয়। তারপর হচ্ছে ব্রেথিংটা চেক করা হয় কি করে, লুপ লিসেন ফিলের মাধ্যমে ব্রেথিং চেক করা হয়। এটা কি জানেন? এটা জিজ্ঞেস করতে পারে যে অ্যাসেসর, যে ব্রেথিং চেক করে কিভাবে, লুপ লিসেন ফিল কি দেখবো বলেন তো, কি দেখবো, কি ফিল করবো, আর কি লিসেন করবো, শুনবো, এটা বলতে পারেন? যদি অ্যাসেসর বলে এক্সপ্লেইন করেন তো আপনি কি দেখবেন, কি শুনবেন, আর কি ফিল করবেন? বুক দেখবো। হ্যাঁ, বুক দেখবো, যে বুক আপ ডাউন, আমরা নিঃশ্বাস নিই, দেখেন আমরা নিঃশ্বাস নিলে একটু আপ ডাউন করে না, এখন এইটা দেখা। আমি যখন আমার পেশেন্টের কাছাকাছি আমার এই গান দিব তখন কি হবে, লিসেন, দেখেন নিঃশ্বাসের একটা ধ্বনি শোনা যায়, ওইটা শুনবো এবং হচ্ছে ফিল করবো কি ওই নিঃশ্বাসটা যখন আসবে তখন সেটা কি আমার এখানে গালে এসে বাইরে লাগবে। তাই এই তিনটা পদ্ধতি, লুক, লিসেন, ফিল, এই পদ্ধতিতে হচ্ছে ব্রেথিং চেক করতে হয়। আর সার্কুলেশন আছে, ব্লাড সার্কুলেশন ঠিক মতো চলছে কিনা সেটা হচ্ছে আমরা পালস মেজার করে চেক করে ফেলি। ঠিক আছে, এবার আছে কি করতে, ডিটেরিওরেশন মানে কি, এবার যাতে খারাপের দিকে না যায় তার জন্য কি, যদি কোথাও ব্লিডিং হয়, অ্যাক্সিডেন্ট করলে ব্লিডিং হয় না, যে কেটে ফেটে গেছে, সেই ব্লিডিংটা যাতে বন্ধ করানো যায়। হ্যাঁ, তারপরে যখন শকের ট্রিটমেন্ট, মানে শক মানে হচ্ছে ব্লিড পড়তে পড়তে হঠাৎ করে যে অনেক সময় হয় না যে আতঙ্কে বা ইসে একদম জড়সড় হয়ে যাচ্ছে। আচ্ছা, শক কিভাবে বুঝবো, শকে মানে কি দেখলে, কি ধরনের সিমটম দেখলে বুঝবো বলেন তো যে তার সে শকে যাচ্ছে? হ্যাঁ, তারপরে হ্যাঁ, কানের নথি অগ্রভাগ নীলাভ বর্ণের হয়ে যাবে। আর তারপরে শোনেন, এই অংশটা অতটা ইম্পর্টেন্ট না, তারপরে হচ্ছে এগুলো দেখাই গেল। ঠিক আছে, ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই যে নিচে প্রিন্সিপাল অফ ফার্স্ট এইড এর 4C কোশ্চেন আসবে, 4C অফ ফার্স্ট এইড, 4C অফ ফার্স্ট এইড, ফার্স্ট এইড এর বা প্রাথমিক চিকিৎসার 4C কি? একদম এই চারটা মানে আপনাকে লিখতে হবে, বা ইংলিশে লেখেন, বাংলায় লেখেন, জানি না, কিন্তু এই চারটা আপনাকে একদম মুখস্থ রাখতে হবে। মানে এটা কোশ্চেনে আসে। কি বলছে, কল ফর হেল্প, মানে 999 ফোন দেই না আমরা, বা সাহায্যের জন্য কল করা। লিখেছেন? তারপরে বলছে কামলি টেক চার্জ, মানে হ্যাঁ টেক চার্জ মানে কি ঠান্ডা মাথায় জিনিসটাকে অবজার্ভ করা। তারপরে হচ্ছে চেক দ্য সিন এন্ড ক্যাজুয়ালিটি, মানে যে ক্যাজুয়ালিটি আছে, মানে যে হচ্ছে আহত ব্যক্তি, তাকে হচ্ছে চেক করা, মানে দেখা যে তার সিচুয়েশনটা কেমন, কেটে কুটে গেছে কিনা, কি অবস্থায় আছে, এই চেকটা করা। আর তারপর হচ্ছে ফার্স্ট এইডটাকে কেয়ারফুলি অ্যাপ্লাই করা, মানে প্রথমে যেই আমরা ফার্স্ট এইড অ্যাপ্লাই করলাম না, আগে আমরা যেমন এইটা খুব ভালো করে সিপিআর এ বলা আছে, প্রথমে কি করতে হবে, কি ওই যে ডক্টর সিবিসি। আচ্ছা, সিপিআর এর ডক্টর সিবিসি সম্পর্কে ক্লিয়ার আপনারা? সিপিআর এর ডক্টর সিবিসি কি? জি, ডক্টর সিবিসি বলে না সিপিআর এ, বলেন তো ওই ডক্টর সিবিসি রেসপন্স শট।
হ্যাঁ, আর হচ্ছে এবিসি, ডক্টরস এবিসি বলে, ডিআরএস এবিসি, এইটা must be- রেসপন্স শাউট, হ্যাঁ। তারপরে এবিসি। হুম। এই এই ছয়টা জিনিস অবশ্যই আপনাকে ক্লিয়ার রাখতে হবে, কারণ এই কি বলে সিপিআর আসলে আপনাকে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করবে। আচ্ছা, সিপিআর দেওয়ার সময় ডক্টর এবিসি বলতে কি বুঝি বা ডক্টর সিএবি বলতে কি বুঝি, কারণ এইটা হচ্ছে সিপিআর শুরু করার আগে এই ছয়টা জিনিস চেক করতে হয়, বা ছয়টা জিনিস করে তারপরে সিপিআর শুরু করতে হয়। ঠিক আছে, যেমন বলছেন ডেঞ্জার, রেসপন্স, শাউট, এই যে জিনিসটা ডিআরএস। হ্যাঁ, তারপরে এবিসি হচ্ছে এয়ারওয়ে, ব্রেথিং এন্ড সার্কুলেশন। এই যে একটু আগে যে আমরা পড়ে আসলাম না, যে প্রিজার্ভ লাইফের মধ্যে এয়ারওয়ে, ব্রেথিং এন্ড সার্কুলেশন এই কয়টা। সো এই ডক্টরস আপনাকে ডিরেক্ট মুখের পরে বলবে যে ডক্টরস এবিসিটা আপনি বলেন, সিপিআর যে দিবেন, সিপিআর দেওয়ার আগে কি কি চেক করতে হয়, কি করতে হয়, তখন আপনাকে এই ডক্টরস এবিসি এই ছয়টা এক্সপ্লেইন করতে হবে, যে ডেঞ্জার আছে কিনা এটা দেখবো, তারপরে রেসপন্স করছে কিনা। আচ্ছা, রেসপন্স, একটা পারসন রেসপন্স করছে কিনা, এটা এই রেসপন্স চেক করার জন্য কিভাবে কি করতে হয় বলেন তো? এখন সে এইভাবে তো দেখতেছে না, একদম ই হয়ে আছে, এই কি করবে? ডাকবো, ডাকবে। তারপরে কাছে রেখে হ্যাঁ, মাথায় রাখবেন, রেসপন্সের ক্ষেত্রে আপনি কি করবেন, তার সারা শরীরে টাচ করবেন না, শুধু এইখানে আপনি এই যে শুনছেন শুনছেন আপনি আপনি কি হয়েছে শুনছেন, এই যে জিনিসটা মানে এই কথাগুলো বলে তার যে জ্ঞান আছে কিনা এইটা হচ্ছে মানে আইডেন্টিফাই করা। যখন না থাকবে তখন আমি কি করব, শাউট ফর হেল্প, মানে হচ্ছে তখন ট্রিপল লাইনে ফোন দেওয়া বা হচ্ছে কাউকে বলা যে এখানে ফার্স্ট এড দরকার হয় না, সমস্যা হচ্ছে, আপনারা আসেন এইভাবে করা। কারণ এই কল ফর হেল্প বা শাউট করার কারণ কি, যে যাতে হচ্ছে আপনার পরবর্তীতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে, আর এবিসি মানে এয়ারওয়ে চেক করা, বিতে ব্রেথিং, আর সিতে সার্কুলেশন বা পালস দেয়। আচ্ছা, ফার্স্টে ইসের ক্ষেত্রে, সিপিআর এর ক্ষেত্রে আমরা পালস কোথায় দেখি বলেন তো? সিপিআর হ্যাঁ, পালস দেখার এক্সাক্ট পয়েন্টটা বলবেন। এইগুলো সিপিআর এর সময় আমরা পালস চেক করি না, কখন সিপিআর দেওয়া শুরু করবো বা কখন সিপিআর দিতে হয়, এটা একটা কোশ্চেন আসলো, আপনি অ্যান্সার কি দিবেন, সিপিআর কখন দিতে হয়? যখন নিস্তেজ অবস্থায় দেখবো তখনই, মানে নো পালস নো ব্রেথিং, যখন পালসও পাওয়া যাবে না বা শ্বাস নিঃশ্বাসও চলবে, তখন হচ্ছে আমরা কি করব, দেখা যায় না টেম্পোরাল আর ক্যারোটিড। শোনেন, সব থেকে ভালো পালস পাওয়া যায় হচ্ছে কি রেডিয়াল, সিপিআর এর সময় হচ্ছে আমরা এই ক্যারোটিডে পালস দেখি। একদম এই ক্যারোটিড কোথায় পাবো আমরা, এই যে আমাদের অ্যাডাম জোন্স আছে, অ্যাডাম জোন্সের ঠিক দুপাশেই কিন্তু আছে, দুপাশে ধরে দেখেন, দুপাশে আপনি পালসের রেসপন্স পাবেন। ঠিক আছে, তাহলে কি বলছে, প্রথমে হচ্ছে প্রত্যেকটা সি, 4 সি এগুলো বলছে। তাহলে কি, কল ফর হেল্প, তারপরে চেক দ্য ক্যাজুয়ালিটি, বা তারপরে বলতে পারছে কামলি টেক চার্জ, চেক দ্য ক্যাজুয়ালিটি অর হচ্ছে সিন, আর তারপরে বলছে কেয়ারফুলি অ্যাপ্লাই ফার্স্ট এইড। এটা ইংলিশে মুখস্থ করলে ইংলিশে মুখস্থ করবেন, বাংলায় মুখস্থ করলে বাংলা মুখস্থ করবেন, কিন্তু এটা কোশ্চেন আসে। যেমন এই 4 সি আর কেয়ার গিভিং এর হচ্ছে 3 সি। আবার এই ফার্স্ট এইডেরও 3 সি আছে কিন্তু। আচ্ছা, তাহলে একটু দেখি ফার্স্ট এইড, তাহলে কি বলবো, ফার্স্ট এইড বলতে আমরা কি বুঝি বলেন তো একটু নিজেদের মতো করে বাংলায়। আহত ব্যক্তিকে প্রাথমিকভাবে যে চিকিৎসা দেওয়া হয় তাকেই বলা হচ্ছে ফার্স্ট এইড। আচ্ছা, ফার্স্ট এইডের গুরুত্ব কি? জীবন বাঁচাতে সাহায্য করা, রোগীকে আরাম প্রদান করা, আর প্যাসেঞ্জার কন্ডিশনটা যেন খারাপের দিকে না যায়। এই শুধু একজন বললে হবে, সবাই একটু রিকল করে শোনেন। পড়ার সময় যদি সেটাকে একটু রিকল না করা হয় বা ফিডব্যাক না নেওয়া হয়, তাহলে এটা মাথা থাকবে না। এই যে শুধু শুনে যাবেন, বলবেন না, তাহলে কিন্তু ওই যে বাসায় যে সব ভ্যানিশ হয়ে যাবে। তো যখন ক্লাস করব, ক্লাসের সময় মনোযোগ থাকবো। এই যেমন উনি কিন্তু এই জিনিসটা মনোযোগ ছিলেন, বললেন, আপনারা একটু বলেন, মানে পারতেই হবে তা না। শুনেন, এইখানে কিন্তু সবচেয়ে মাথায় রাখেন, এইখানে না পারলে আপনার লজ্জার কোনো কারণ নাই, কিন্তু এইখানে না পারতে ভালো করবেন, মানে কিসে, ফাইনাল অ্যাসেসমেন্ট।
আর যে জিনিসটা বারবার করে রিকল করবেন, বারবার করে পড়বেন, দেখুন ওই জিনিসটা মাথায় গেঁথে যাবে। ঠিক আছে, সেই জন্য আমি এই যে ইংলিশটা পড়ানোর পরে জাস্ট এটা জিজ্ঞেস করলাম যে এইটা কি পড়লাম। আচ্ছা, এবার 4C কি? কল কল ফর হেল্প, কামলি টেকচার, তারপর হচ্ছে সিন অর ক্যাজুয়ালিটি, আর হচ্ছে কি করব ফার্স্ট এড। আচ্ছা, ফিজিক্যাল হ্যাজার্ড আমরা অস্ট প্র্যাকটিসে করে আসছি। ফিজিক্যাল হ্যাজার্ডের উদাহরণ কি কি? যে ফলস, স্লিপস, তারপর হচ্ছে ওয়ার্কিং ফ্রম, এইগুলো কি পড়ছেন? যে উদাহরণগুলো অস্ট প্র্যাকটিসের মধ্যে 4টা হ্যাজার্ডের পাশে সুন্দর করে উদাহরণ দেওয়া আছে। উদাহরণগুলো ভালো করে পড়তে হবে, উদাহরণ থেকে কোশ্চেন তুলে দেয়। ঠিক আছে, তাহলে আপনি এগুলো শুধু পড়েছেন, ফিজিক্যাল হ্যাজার্ড কি, বায়োলজিক্যাল হ্যাজার্ড কি, কেমিক্যাল হ্যাজার্ড কি, আর্গোনমিক হ্যাজার্ড কি, কিন্তু আপনি উদাহরণ করেন নাই। তাহলে ওর মধ্যে থেকে একটা উদাহরণ তুলে এমসিকিউ দিয়ে দিল, এটা কোন হ্যাজার্ডের অন্তর্গত। যেমন পোর লাইটিং, রিপিটেটিভ মুভমেন্ট, এটা বলেন তো কিসের মধ্যে পড়ে? রিপিটেটিভ মুভমেন্ট বা পোর লাইটিং যদি হয়, এটা কোন হ্যাজার্ডের মধ্যে পড়ে? একদম 1 নাম্বার যে অস্ট প্র্যাকটিসে সিবিএলএম এ খুব সুন্দর করে এইগুলো দেওয়া আছে। শুধু ট্রেনার পড়া যাবে, আপনারা পড়ে যাবেন, মেমোরাইজ করতে পারবেন না, তাহলে কিন্তু পড়া শেষ হবে না, সব কিছু ল্যাকিংস থেকে যাবে। এবং এই সব জায়গা থেকে কোশ্চেন আসে, মাস্ট বি। যেমন এই যে বিন, রিসাইকেল ইসের বিন গুলো, ওই বিনের থেকে মাস্ট বি কোশ্চেন আসবে। তারপর হচ্ছে আপনার হ্যাজার্ডের অপশন থেকে মাস্ট বি কোশ্চেন আসবে। তো এই জিনিসগুলো তো বারবার প্র্যাকটিস করতে করতে একদম থাকবে এই জিনিসগুলো। তাহলে এইখান থেকে ফিজিক্যাল হ্যাজার্ডের একটু দাগ দিয়ে রাখেন, ফিজিক্যাল হ্যাজার্ডের পয়েন্ট গুলো পড়বেন। ও এইখানটা দাগ দেওয়ার অপশন এখানে সিভিল তো আপনার হাতে নেই, বা লিখে রাখেন ফার্স্ট এই ফিজিক্যাল, এবং লিখে রাখেন যে হ্যাজার্ডের 4টারই কি করতে হবে, আপনার সংজ্ঞা এবং উদাহরণ ভালো করে মেমোরাইজ করে রাখতে হবে। দেখেছেন প্রত্যেকে? এবারে ফার্স্ট এইড সম্পর্কে তো আমরা পড়লাম, ফার্স্ট এইডের ইম্পর্টেন্স পড়লাম, ফার্স্ট এইডের কোর্স কি পড়লাম, কিন্তু ফার্স্ট এইড কিভাবে আমরা ফার্স্ট এইড ম্যানেজমেন্ট করব, এইটা আমাদের এখন জানতে হবে। ফার্স্ট এইড ম্যানেজমেন্ট করার সময় আমাদের কি কি করা উচিত। ঠিক আছে, তাহলে দেখি প্রথমটা কি বলেছে। Take the immediate areas of signs of dangers and remove or control it to avoid further risks to the casualty and yourself. এই যে মনে করেন যে ডেঞ্জার, যেমন আমরা ডক্টর সেবিসি ডেঞ্জার বলেছিলাম না, তাহলে বলছে যে আমরা ইমিডিয়েটলি যে জায়গাটায় সমস্যাটা হয়েছে সেই জায়গায় যাব, যে দেখবো ওইখানে আমার যে ক্যাজুয়ালিটি বা হচ্ছে অ্যাক্সিডেন্টের বা ভিকটিম যারা, তাদের ফার্দার কোনো রিস্ক আছে কিনা ওইখান থেকে, বা ওই মানে স্পটটা থেকে ক্লায়েন্টকে বা পেশেন্টকে সরিয়ে আনা। বলছেন চেক দ্য ইমিডিয়েট এরিয়াস ফর সাইন অফ ডেঞ্জার, ডেঞ্জারের কোনো চিহ্ন ওইখানে আছে কিনা বা কোনো সিমটম ওইখানে আমরা দেখতে পাবো কিনা, এবং রিমুভ করব, রিমুভ টু কন্ট্রোল ইট, যদি কোনো সমস্যা থাকে সেটা রিমুভ করার চেষ্টা করব। কি বলছে? টু অ্যাভয়েড ফার্দার রিস্ক, এই যে রিমুভ করার চেষ্টা করব, কেন করব? যাতে হচ্ছে ওই যে ভিকটিম তার যাতে ফার্দার কোনো মানে হেলথ রিস্ক ওইখান থেকে না হয়। তারপরে বলছে কি, ডু নট মুভ টু এ ক্যাজুয়ালিটি আনলেস দে আর এক্সপোজড টু এ লাইফ থ্রেটিং সিচুয়েশন। যদি তাদের লাইফ থ্রেটিং সিচুয়েশন না থাকে তাহলে আমরা কি করতে পারবো? রিমুভ করতে পারবো। যদি থাকে তাহলে কি করতে হবে? আমাকে সরাসরি 999 আগে ফোন দিতে হবে বা আশেপাশে লোকজন জড়ো করতে হবে। যেমন লেখছে দেখেন, ইফ রিকোয়ার্ড কন্ট্যাক্ট এট দ্য অ্যাম্বুলেন্স সার্ভিস বাই ডায়ালিং 999. If you are unsure
if an ambulance is required, call 999 and they will advise you. That means কি আগে দেখতে হবে কি সে মানে জ্ঞান আছে কিনা তার। যদি জ্ঞান থাকে তাহলে তাকে সরায় নিয়ে আসবা। যদি দেখি যে না তার ওই পজিশনে নাই, তাহলে আমরা কি করব, আশেপাশের লোকজন জড়ো করব বা 999 এ ফোন দিব অ্যাম্বুলেন্সের জন্য, বা অ্যাম্বুলেন্সের জন্য ফোন দিতে বলবো, যাদের সাহস করবো তাদের। আর 999 এ ফোন দিলে ওরা বলবে যে আপনি আপাতত এই কাজগুলো করতে থাকেন, আমরা চলে আসতেছি। এই যে ডক্টর সিবিসি নিচে চলে আসছে। Danger response. Danger response, send Send for for help after response. Yeah, তারপরে right. এই দেখেন ডক্টর সিবিসি বলছিলাম না, এই হ্যাঁ। দেখেন এয়ারওয়ে ব্রিথিং, এখানে সিপিআর দিয়েছে কিন্তু এখানে হবে সার্কুলেশন। Circulation. এই ছয়টা জিনিস পারার পরে যে আমি করব কি সিপিআর শুরু করব। যদি দেখি যে এইগুলো ম্যাচ আপ করতেছে সিপিআর দেওয়ার জন্য, তখন যে আমি সিপিআর দেওয়া স্টার্ট করব। বুঝে গেল? আচ্ছা, এইখানে আপনারা সিপিআর করেছেন না, আমি সিপিআর থেকে জাস্ট দুই চারটা কোশ্চেন করি। হ্যাঁ, সিপিআর কি সবাইকে একই রকম ভাবে দেওয়া যায়? ও আপনারা তো নিন না, আপনারা বলেন তো সিপিআর কি সবাইকে একই রকম ভাবে দেওয়া যায়? বলেন, ক্লিয়ার করেন। এইগুলো কিন্তু মুখস্থ রাখা কোশ্চেন একদম। সিপিআর কি সবাইকে একই রকম ভাবে দেয়? তাহলে কাকে কিভাবে দেয় বলেন তো? বড়দের ক্ষেত্রে কিভাবে সিপিআর দিতে হয়? আচ্ছা, একদম বাচ্চা, মনে করেন 6 মাস থেকে 1 বছর, এতে যদি কোনো সমস্যা হয় তাদের সিপিআর কিভাবে দেয়? এই যে 30 চেস্ট কম্প্রেশন টু রেস্কিউ ব্রেথ আছে না, এই 30 চেস্ট কম্প্রেশন টু রেস্কিউ ব্রেথ কিভাবে দিবেন তাদের? বা হচ্ছে অ্যাডোলেসেন্ট বা হচ্ছে টোডলার, এদেরকে কিভাবে সিপিআর দিতে হয়? দুই ক্যাটাগরি, বাট কিভাবে দিতে হবে তো এটা জানতে হবে। ছোটদেরকে এই বুড়ো আঙ্গুল, দুই হাতে এই বুড়ো আঙ্গুল দিয়ে ওই যে বড়দের যেখানে দেন যে এই স্টারনাম বরাবর, স্টারনামের থেকে 2 ইঞ্চি উপরে নিপল লাইন বরাবর যে প্রেসার দেন না, সেইটা তো বড়দের জন্য সম্ভব, কিন্তু ছোটদের তো আপনি ওরে দিলে তো গেল। এই জন্য ওদের কি করতে হয়, ওদের এই দুই কি করতে হয়, থাম আঙ্গুল দিয়ে ওইভাবে 30 চেস্ট কম্প্রেশন। ছোটদের কত বছর পর্যন্ত? ওই যে আপনার 6 মাস থেকে 1 বছর বা 1.5 বছর বা 2 বছর পর্যন্ত। তারপরে বড়দের মতো পাবে না, তারপরে যে স্টেজটা যে প্রি স্কুল, স্কুল এজ বা টোডলার, এদের দিতে হয় হচ্ছে 1 হাত দিয়ে। এক হাত। এই তিনজনকে এইভাবে দিতে হয় 3 স্টেজে। এবার বলেন যে বড়দের ক্ষেত্রে যে 30 চেস্ট কম্প্রেশন দিবেন, 30 চেস্ট কম্প্রেশন দেওয়ার সময় কতটুকু দাবাইতে হবে? এই যে চাপ দিচ্ছেন না, এই প্রেসারটা কত ইঞ্চি ডাকবে? ইম্পর্টেন্ট কোশ্চেন। 1.5 থেকে 2 ইঞ্চি। আচ্ছা, এই 2 ইঞ্চি কাজে 1.5 ইঞ্চি কাজে কথা হচ্ছে যাদের হেলদি বডি তাদের হচ্ছে 2 থেকে 2.5 ইঞ্চি বলে, 1.5 থেকে 2 থেকে 2.5 ইঞ্চি। হেলদি যাদের বডি তাদের জন্য 2.5 ইঞ্চি। আর হচ্ছে যাদের যেমন আমাকে যদি দিতে চান তাহলে আমি এখন আমাকে 2 ইঞ্চি দেওয়া হবে, কিন্তু আপনাকে যদি দেখলে আমাকে অবশ্যই 2.5 ইঞ্চি করতে হবে। এই 30 চেস্ট কম্প্রেশন দেওয়ার মানেটা কি বলেন তো? হার্টে প্রেসার ক্রিয়েট করা, যাতে হার্টের কাজটা এখন আমার আপনাকে যদি আমি 2 ইঞ্চি দেই, তাহলে ওইখানে যেটুকু প্রেসার গেলে হার্টটা সচল হওয়ার সম্ভাবনা আছে সেই পর্যন্ত যাবে না। এই জন্য বলছে যে 2 থেকে 2.5 ইঞ্চি। 2 ইঞ্চি হবে কাদের, যাদের হচ্ছে ফিটেস্ট বডি, আর যাদের একটু হেলদি তাদের 2.5 ইঞ্চি। আচ্ছা, আপনি বলেন হচ্ছে তাহলে তো এই ডেফিনেশনটা গুলো পান নাই যে কার জন্য কতটুকু ইঞ্চি, এগুলো তো বলা হয় না। এটা আমরা হচ্ছে ইনার লেভেল 2 থেকে 2.5 ইঞ্চি যদি ক্লাসিফাই করতে যাই তাহলে আপনি যে হেলদি বডি 2.5 ইঞ্চি, সেটা 2 ইঞ্চি। হাজবেন্ড বাচ্চা রেখেছে তো নামাজ দেব, আমি বাচ্চাদের এখন। আচ্ছা, তাহলে ব্রেক দেন, এখন ব্রেক নিবেন? আপনি 2টাই শুরু করুন, ব্রেক দেন। নামাজ দুইটা শুরু করব, নামাজ খাওয়া নেই, ঠিক আছে। তাহলে একে পর্যন্ত থাকুন। 50 টা। কেন সিপিআর